নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। পেছনে দেখা যাচ্ছে একদম সুন্দর একটা নীল সমুদ্র। আজকে রয়েছি ফুকেটে। এটা আমার থাইল্যান্ডের হচ্ছে একদম কালকে থাইল্যান্ড থেকে ফিরে যাব, লাস্ট দিন ভালো করে ঘুরে নেওয়ার জন্য। আশা করছি যে আপনারা আমার আগের থাইল্যান্ড সিরিজের ভিডিওগুলো দেখেছেন। তো চলুন তাহলে শুরু করে দিই। আজকে আমরা ফুকেটে কোথায় কি দেখব। ফার্স্ট আমাদের প্ল্যান আছে, আমরা যেহেতু জানেন যে একটা বাইক রেন্ট করেছি, ফার্স্ট আমাদের প্ল্যান আছে যে আজকে যাব হচ্ছে বিগ বুদ্ধা। যদিও সেটা নেটে দেখাচ্ছে টেম্পোরারিলি ক্লোজ, তবুও দেখি গিয়ে। তো ফার্স্ট যাব বিগ বুদ্ধা, তারপরে যাব হচ্ছে ওয়াট চ্যালং, এবং তারপর লাস্টে ঘুরে দেখব এখানকার ওল্ড ফুকেট টাউন। তো এই সব জায়গাগুলো যাব, কিভাবে যাব, কি করব, সব কিছু দেখার জন্য আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দিই আজকে ফুকেটের সফর। আমার এই থাইল্যান্ডের সফরে কলকাতা থেকে ব্যাংকক, তারপরে ব্যাংকক, ক্র্যাবি এবং অবশেষে ফুকেটে সমস্ত জায়গাতে আমি কিভাবে কি প্ল্যান করেছিলাম, কোথায় কোথায় ঘুরেছি, সব কিছু কিন্তু অনেকগুলো ব্লগের মাধ্যমে আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা আমার থাইল্যান্ড সিরিজের লাস্ট ভিডিও। এবার আপনারা যদি থাইল্যান্ড প্ল্যান করেন অথবা ঘরে বসে বসে মানস ভ্রমণ করতে চান, তাহলে আমার এই ভিডিওটা এবং থাইল্যান্ড সিরিজের বাকি সমস্ত ভিডিও যেগুলো আপনারা দেখেননি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করে দিই থাইল্যান্ডের অন্তিম পর্বের এই ভিডিও। হেলমেট পরে পুরো রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য এখানকার ভাইবটাই কিন্তু পুরো আলাদা। প্রচুর মানুষজন আছে ফুকেটে। আর এই ভালোবাসার মরশুমে বেরিয়ে পড়লাম ফুকেটকে এক্সপ্লোর করতে। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বিগ বুদ্ধা, যেটা এই প্যাটং বিচ থেকে প্রায় 23 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে প্রায় 40 মিনিট। সামনেই রয়েছে ক্যারেন বিচ, এবং তারপরে বিগ বুদ্ধা, প্রমথেপ কেভ সব কিছু কিন্তু এই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই পাওয়া যাবে। পথে যেতে যেতে চোখে পড়লো এখানকার একটা স্থানীয় মন্দির। কি সুন্দর না? বিগ বুদ্ধা যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং মানে রাস্তাটার মধ্যে কোনো লোকজন নেই, মানে দু একজন লোক শুধু আমি দেখতে পাচ্ছি মাঝখানে, হয়তো ওয়াক করে করে যাচ্ছে। গাড়ি সংখ্যাও কম। এই দিকটায় কিন্তু মানুষজন একটু কমই আসেন, যা বুঝতে পারছি। ফুকেট টাউনে থাকায় প্রেফার করেন, বাট মেন ফুকেটের যদি এসেন্সটা নিতে হয় তাহলে কিন্তু এই দিকটা আসতেই হবে। আজকে বেরোনোর পরেই দেখতে পাচ্ছিলাম ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল কোথাও একটা বৃষ্টি হচ্ছে। তো এখানটায় এসে দেখতে পেলাম যে রাস্তাটা একটু ভেজা ভেজা, মানে হয়তো একটু আগে বৃষ্টি হয়েছে। কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে আমরা ফুকেটের একটু মানে টাউনের একটু বাইরে এসেছি। তো আপনারা যদি কোনো জায়গার আসল যে সৌন্দর্য বা সেখানকার সাধারণ মানুষ এবং তাদের জীবনযাত্রা, সেইগুলো যদি উপলব্ধি করতে চান, তাহলে আমার মনে হয় একটু শহরের বাইরে বেরিয়ে যদি ঘোরা যায়, তাহলে সেটার কিন্তু কোনো বিকল্প নেই। বিগ বুদ্ধা যাওয়ার পথেই পড়বে এই যে এখানে টাইগার পার্ক। এবার এই টাইগার পার্কে কিন্তু আপনার টাইগারের সাথে টাইম কাটাতে পারবেন। এই যে ছবিতে যেরকম দেখাচ্ছে, এখানে আপনার খেলতে পারবেন, তারপরে হচ্ছে ছবি তুলতে পারবেন। কিন্তু এখানে কিন্তু একটা এন্ট্রি ফি বা সেই রকম করে অ্যাক্টিভিটিসের ওপরে কিন্তু আপনাদের চার্জ করা হয়। প্রথমত তো এখানকার যে এন্ট্রি ফিগুলো এই ধরনের পার্কগুলো অনেকটাই বেশি হয়। আর এছাড়া আমরা হয়তো অনেকেই জানি যে এই ধরনের পার্কগুলোতে জন্তু জানোয়ারদের অনেক সময় ঘুমের ওষুধ বা ড্রাগ এই ধরনের কিছু দিয়েই কিন্তু এই ধরনের ছবি বা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করানো হয়। তাই পার্সোনালি আমি এগুলো যতটা পারি অ্যাভয়েড করি। আপাতত এগিয়ে চলেছি বিগ বুদ্ধার দিকে, এবং এটা একটু একটা ছোট পাহাড়ের ওপরে। তো যত আমরা শহর থেকে দূরে যাচ্ছি, তত যেন আশপাশটা আরও একদম অন্যরকম সুন্দর হয়ে উঠছে। এখানে রাস্তাঘাটে আশপাশে কিন্তু প্রচুর ছোট ছোট ক্যাফে রয়েছে, যেখান থেকে ভীষণ সুন্দর সিনিক বিউটি দেখা যাচ্ছে। বাট আমাদের হাতে এখন সময় নেই, আর আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি।
সুতরাং এখন একদম গন্তব্যে পৌঁছাবো আগে। যেতে যেতেই হঠাৎ রাস্তার ধারে দেখি এরকম হাতি। তো ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে এখানে এরকম যেরকম টাইগার পার্ক দেখালাম সেরকম এলিফ্যান্ট পার্ক রয়েছে, সেখানে আপনারা ছবি তুলতে পারেন, হাতিকে খাওয়াতে পারেন, হয়তো এখানে হাতির পিঠে চড়ারও ব্যবস্থা রয়েছে। তো অনেক কিছু দেখলাম, অ্যাক্টিভিটিস কিন্তু রয়েছে এই গোটা রাস্তার মধ্যে। আমরা এখন ঢুকছি বুদ্ধা পার্কে, বুদ্ধা গার্ডেন, নাককার্ড বুদ্ধা গার্ডেন ফুকেট। দুঃখের বিষয় এখানে একটু কাজ চলছে ল্যান্ডস্লাইডের জন্য, এই জন্য এটা এখন টেম্পোরারিলি ক্লোজড দেখাচ্ছে, বাট অসুবিধা নেই, এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি। থাইল্যান্ড বলতেই কিন্তু আমরা বুঝি পার্টি, নাইট লাইফ, আরও অন্য কত কিছু, কিন্তু থাইল্যান্ড যে কতটা সুন্দর সেটা কিন্তু এই ধরনের জায়গায় না আসলে বোঝাই যায় না। এটা ফুকেটের ওয়ান অফ দ্য হাইয়েস্ট পয়েন্ট, এই যে বিগ বুদ্ধা। এইবার এখান থেকে আপনারা নিজেরাই দেখে নিন যে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এখানে সামনে রয়েছে ক্যারেন বিচ, তারপরে রয়েছে প্যাটং বিচ, পরপর সব বিচ রয়েছে। শুধু তাই নয়, জলের কালারটা শুধু দেখুন, মানে আকাশ আর সমুদ্র যেন মানে মাঝখানে কোনো সীমারেখা নেই। এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, মানে এইরকম জায়গা আমরা অনেক জায়গায় খুঁজি, কিন্তু ভাবতেই পারি না যে থাইল্যান্ডের মতন জায়গায় এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্টস বা এত সুন্দর সুন্দর ন্যাচারাল বিউটি আছে। সুতরাং নেক্সট টাইম আপনারা যখন প্ল্যান করবেন, নির্দ্বিধায় থাইল্যান্ড প্ল্যান করুন, ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে বা সোলো। ডাব তো আমার এমনিতেই খুব ফেভারিট, কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, তাও আবার এত সুন্দর একটা ডাব, দেখুন কত সুন্দর শ্বাস রয়েছে ভেতরে, আর জলটা ভীষণ মিষ্টি। তো এই ডাবটার দাম নিল হচ্ছে 70 ভাট। তো ঠিক আছে, ইটস ওয়ার্থ ইট। বিগ বুদ্ধার থেকে এবারে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াট চ্যালংয়ের দিকে। এই জায়গাটাতে তো খুবই ভালো এনজয় করলাম। এবার দেখা যাক, আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা, তুলনামূলক কম কষ্ট হচ্ছে। এখানে কিন্তু এটিভি যে সি ভিউ অন ট্যুর, এই যে এই গাড়িগুলো করে আপনারা ঘুরতে পারবেন, প্লাস এখানে এলিফ্যান্ট ফিডিংয়েরও ব্যবস্থা আছে। আমরা এসে গেছি ওয়াট চ্যালং, এটা একটা মন্দির। এখানে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফি বা পার্কিং চার্জেস নেই। বিগ বুদ্ধাতেও কিন্তু আমাদের কোনো পার্কিং চার্জ লাগেনি। আমরা এখন চলে এসেছি ওয়াট চ্যালংয়ে। ওয়াট চ্যালংয়ের অ্যাকচুয়াল নাম কিন্তু ওয়াট চৈথারারাম। এটা হচ্ছে 1876-এ দুজন বৌদ্ধ সন্ন্যাসী কিন্তু এটাকে তৈরি করেন। সেই সময় একটা চাইনিজ রেবেলিয়ান হয়েছিল, এবং সেই চাইনিজ রেবেলিয়ানে যারা যারা যুদ্ধ করেছিলেন তাদের কিন্তু সেবা শুশ্রূষা করার জন্য এটাকে তৈরি করা হয়। পেছনে যে স্তূপটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু প্রায় 60 মিটার টল, এবং এখানে বিশ্বাস করা হয় যে গৌতম বুদ্ধের কিছু হাড়ের টুকরো রাখা আছে। তাহলে চলুন ঘুরে দেখি এই ওয়াট চ্যালং।
মন্দিরের ভেতরে যে কাচের পাত্রগুলো দেখলেন, ওর মধ্যে যেটা মেন পাত্র ছিল তার মধ্যে কিন্তু এটা মানা হয়ে থাকে যে বুদ্ধদেবের অস্থি ওখানে রয়েছে। তো এবারে এই জায়গাটা এতটাই সুন্দর, হ্যাঁ, চারিদিকে পাহাড়, ওখানে মাঝে মাঝে পটকা ফাটার মতো কিছু একটা ফাটছে, এটা এখানকার মন্দিরেরই কিছু একটা হচ্ছে, আশা করছি কোনো রিচুয়াল। তো এখানে আসলে না অটোমেটিক্যালি মনটা খুব ভালো হয়ে যাবে, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর মানে জায়গাটা ইটসেলফ। ভেতরে বুদ্ধদেবের যে হাড়ের টুকরোর ছবিটা আমি দেখালাম, সেটা কিন্তু 1999 সালের 9 এপ্রিল শ্রীলঙ্কার যে সামভাতি বিহারা যে টেম্পলটা ছিল সেখান থেকে পাঠানো হয় অ্যাজ অ্যান অফারিং এখানে। তো সেই জন্য কিন্তু এটার একটা আলাদা সিগনিফিকেন্স আছে। ওয়াট চ্যালেন থেকে এবারে আমরা যাচ্ছি হচ্ছে ফ্রিডম বিচের দিকে। টাইম দেখাচ্ছে 31 মিনিট। এটা হচ্ছে ফ্রিডম বিচ যাওয়ার স্টার্টিং পয়েন্ট। দেখি কত দূর যেতে হবে। এই যে পিছনে দেখা যাচ্ছে 300 মিটার গেলেই হচ্ছে ফ্রিডম বিচ, কিন্তু রাস্তাটা হচ্ছে একদম চড়াই, এরকম সিঁড়ির মতো নিচে নেমে গেছে। প্রথমে ভেবেছিলাম যে যাব না, তারপর সবাইকে দেখে উদ্বুদ্ধ হয়ে ভাবলাম বেরিয়েই পড়ি, কিন্তু এই যে সবাইকে দেখতে পাচ্ছেন দেখে কিন্তু আস্তে আস্তে ভয় ধরছে। রাস্তাটা 300 মিটার হলেও অনেকটাই এবং পুরোটাই হচ্ছে উতরাই। এখন তো নেমে যাচ্ছি, ওঠার সময় কিন্তু দম বেরিয়ে যাবে। 25 মিনিট ধরে নামার পর পৌঁছে গেলাম ফ্রিডম বিচে। আমরা অ্যাট লাস্ট ফ্রিডম বিচে পৌঁছে গেছি। 300 মিটার কিন্তু অনেকটাই রাস্তা, এখন অনেকটা হাঁপিয়ে গেছি, বাট বিচটা খুবই সুন্দর, মানে ওই কষ্টটুকু আর কি ওয়ার্থ ইট। এই বিচটাকে ফ্রিডম বিচ বলা হয়ে থাকে কারণ ইট ইজ ফ্রি ফ্রম সিভিলাইজেশন অ্যান্ড কেওস, আর যেহেতু এটা শহর থেকে অনেকটা বাইরে, ফাঁকা ফাঁকা, তাই এই রকম নাম। কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। যাই হোক, মৃত্যুটা হয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব ইচ্ছা করছিল, সবাই যাচ্ছে, গিয়েই দেখি 300 মিটার তো রাস্তা, মানে নামার সময় তো কোনো মতে উঠে গেছি, কিন্তু এই রোদ আর গরমে উপরে ওঠার সময় বহু জায়গায় আমার মনে হচ্ছিল আমি মাথা ঘুরে পড়ে যাব। হ্যাঁ, আমি একটু আনফিটই, কি বলবো আর, কিন্তু সবাই কিন্তু ওখানে হাঁপাচ্ছিল। তো ফিজিক্যাল ফিটনেস দেখে তবেই নিচে যাবেন ফ্রিডম বিচে। এখানে বাইকের কোনো রকম কোনো পার্কিং ফিজ নেই, আর এখন আমাদের সোজা চলে যেতে হবে প্যাটং বিচে, কারণ 5টা বেজে গেছে, বাইক ফেরত দেওয়ার সময় হয়ে গেছে। এইখানে এবারে বাইক ফেরত দেওয়ার পালা। কশন মানি ফেরত নেব, সাথে সাথে পাসপোর্টও এখানে জমা দেওয়া থাকে। রিমেম্বার ইউ, দ্যাট ইজ ওয়াই। হেমা মালিনী, হ্যাঁ, হেমা মালিনী, ইয়েস ইয়েস। আমাদের মধ্যে একজন হেমা মালিনীর প্রচুর বড় ফ্যান, মানে শোলের সমস্ত গান, সব গান, হাতি মেরে সাথী, সব গান উনি গাইছিলেন। সারাদিন রোদে রোদে ঘুরে ভীষণ ক্লান্ত লাগছে। এই জাস্ট রাস্তার অপোজিটে আমাদের হোটেলের ডিটেলস আশা করছি আপনারা আমার আগের ভিডিওতে দেখে নিয়েছেন। যাই হোক, সন্ধেবেলায় রেস্ট নিয়ে চলে এলাম আবার এই বাংলা রোডে। তো বাংলা রোড তো আবার স্বমহিমায় ফিরে এসেছে সন্ধেবেলায়। এখানে ঘুরতে ঘুরতেই একজন আমাদের বললেন যে এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো সেই মতন আমরা চলে এসেছি সেখানে। আর এসে অর্ডার দিলাম এই যে জিরা রাইস, তার সাথে হচ্ছে চিকেন বাটার মশালা, তার সাথে এখানে স্যালাড আছে, এখানে দিয়েছে হচ্ছে গ্রিন চাটনি, আর তার সাথে প্লেন চাপাতি। বেশি এনার্জি নেই, ঘরে ফেরার আগে টুক করে দেখে নিলাম কালকে এয়ারপোর্ট যাওয়ার বাসের শিডিউলটা। আজকে থাইল্যান্ডের লাস্ট ডে, মানে ফুকেট থেকে ফিরে যাওয়ার পালা কলকাতাতে। তো এখন আছি হচ্ছে বানজান স্ট্রিট মার্কেটে।
এইবার এখানে একটুখানি ঘুরছি, প্রচুর জিনিসপত্র আছে, টাইম পাস করছি কারণ হোটেলেও চেক আউট হয়ে গেছে। ওই মার্কেটটা থেকে এখানে চলে এসেছি মালিন প্লাজা। এই যে পেছনে মালিন প্লাজা মার্কেটটা কিন্তু খুব রিজনেবল খাওয়া দাওয়ার জন্য এবং শপিংয়ের জন্য। আমরা খেলাম হচ্ছে একটু ফল, তার সাথে হচ্ছে একটা ফ্রাইড রাইস। হোটেলের লবিতে বসে ওয়েট করছি। এই জিনিসটা কিন্তু একটু আমার বোরিং লাগে যে প্রতিটা জায়গাতেই ধরুন একটু আগে যদি চেক আউট থাকে, মানে এখানে আমাদের চেক আউট ছিল দুপুর 12টায় আর আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রি 11:50, অনেকটা টাইম। তো ফুকেট এয়ারপোর্ট হচ্ছে এই প্যাটং বিচ থেকে প্রায় আমাদের হোটেল থেকে 36 কিলোমিটার, টাইম লাগবে প্রায় 1.5 ঘন্টা। তো আপনারা যদি গ্র্যাব নেন, গ্র্যাবে দেখাচ্ছে প্রায় 1000 টাকার কাছে, 947 সামথিং। আর স্থানীয় যদি ক্যাব নেন তো সেক্ষেত্রে ক্যাবে বলছে এখানে 800 টাকায় লাস্ট, মানে যদি ট্যাক্সি বুক করেন এখান থেকে। আর আরেকটা যেটা ওয়ে আছে, যেগুলো ইলেকট্রিক বাস যেগুলো যাচ্ছে, সেই বাসগুলো 100 টাকা করে। একদম বাংলা রোডে যে গেটের অপোজিট থেকেই ছাড়ছে, ওখানে টাইমিংগুলো আমি দিয়ে দিচ্ছি। তো প্রতি 1 ঘন্টা পর পর বাস আছে, 100 ভাট করে, তো ওটা অনেকটাই সেভিংস করা যাবে। তো ওই বাসটা ধরবো বলে ওয়েট করছি এখানে। তো এখন ভাবছি একটু আগে আগেই চলে যাব, 5টার দিকে বেরিয়ে পড়বো, কারণ এমনিতেও তো একটু আগেও যেতে হবে। তো এখন সেই জন্য এখানেই থ্যাঙ্ক গড এখানে এসিটা ভালো রকম করে কাজ করছে আর সোফাগুলো বেশ কমফোর্টেবল, তো এখানে একটুখানি শুয়ে নিই। আমরা অলরেডি এখানে ফুকেট স্মার্ট বাসে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন পেছনে এই যে বাংলা রোডটা রয়েছে তার ঠিক অপোজিটে এখানে হচ্ছে পুলিশ বক্স আছে, তার সামনে থেকে বাসে উঠেছি। এই বাস যে সার্ভিসটা রয়েছে এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে রাবাই এবং রাবাই থেকে আবার এয়ারপোর্ট, এইটা চলে। এটা ছাড়াও কিন্তু এটা সারাদিন আপনাদের যে টাইমিংগুলো সেটা একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো ভিডিওর কমেন্ট বক্সে। তো সাধারণত 1 ঘন্টা পর পর এই বাসটা চলে। এবারে মাঝে কিছু সময় আছে যেখানে যেমন 5টা থেকে 6টা, ওই সময়গুলো কিন্তু 8 ঘন্টা পর পর এই বাসটা চলে। আমরা যেহেতু প্যাটং বিচে ছিলাম, আমরা প্যাটং বিচের সামনে থেকেই, মানে এই রোডটা থেকেই আমরা বাসটা পেয়ে গেছি। এবার কি হয়, সন্ধেবেলার দিকে যখন পিক আওয়ার্স থাকে তখন কিন্তু বাসগুলোতে একটু ভিড় হওয়ার সম্ভাবনা থাকে, কারণ দেখতেই তো পাচ্ছেন কতটা ডিফারেন্স ভাড়ার মধ্যে। যেরকম বললাম, ট্যাক্সি বা ক্যাব দিলে যেখানে 800-900 ভাট লাগছে, এখানে মাত্র 100 ভাটে পৌঁছে যাবেন আপনারা এয়ারপোর্ট। আর আরেকটা জিনিস হচ্ছে, এটার পরে মানে এটা যেরকম ওই রাওয়াই থেকে ছেড়ে মাঝখানে আপনার কাটা বিচ, তারপরে হচ্ছে ক্যারেন বিচ, এগুলো কভার করতে করতে আসে। তারপরে এটার পরে আবার কমলা বিচ, এর পরপর যে বিচগুলো আছে, আরও একটা বিচ আছে সুরিন বিচ, তো সেইগুলো পরপর কিন্তু স্টপ দিতে দিতে আলটিমেটলি এটা এয়ারপোর্টে পৌঁছবে। এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স অলমোস্ট দেখাচ্ছে 36 কিলোমিটার, তবে এই বাসে এটার সময় লাগবে আনুমানিক ওই 1.5 ঘন্টা মতো। তো এই বাস সার্ভিসটা আমার মনে হচ্ছে খুবই ইউজফুল। টাইমিংগুলো তো আপনাদের সাথে শেয়ার করলামই, আমি লিঙ্কটাও দিয়ে দেবো, সেখানেও আপনারা বাকি ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। এই যে এখানে আপনাদের আমি শিডিউলটা দেখাচ্ছি আর কোথা থেকে ছাড়ে। ফার্স্টে হচ্ছে এটা রাওয়াই বিচ থেকে ছাড়ে, তারপরে সাই ইউয়ান, কাটা পাল, তারপর হচ্ছে কারণ স্টেডিয়াম, কারণ সার্কেল। এবারে ফুকেটকে বাই বাই করে বাড়ির পথে রওনা দেওয়ার পালা। বাড়ির পথে রওনা দেওয়ার সময় আমার কিছুটা মিক্সড ফিলিংস হয়। এক তো মনে হয় যে এই যে ট্যুর সেটা শেষ হয়ে যাচ্ছে, সেটার একটা কষ্ট, কিন্তু নিজের মানুষদের কাছে, নিজের পরিচিত গণ্ডির মধ্যে ফেরত যাওয়ারও কিন্তু আলাদা একটা আনন্দ আছে। রাস্তায় বেশ ভালো রকম জ্যাম রয়েছে, তাই আমাদের পৌঁছতে পাক্কা 2 ঘন্টার একটু বেশি সময় লেগে গেল। এইখানেই বাস থেকে নেমে পড়লাম, ওই যে বাসটা চলে গেল, এটা হচ্ছে ডোমেস্টিক অ্যারাইভালের, এখানে আমরা দাঁড়িয়ে আছি, সরি ডোমেস্টিক ডিপারচার। এবার এখান থেকে ইন্টারন্যাশনালটা হচ্ছে বাঁদিকে, আমরা সেখানে যাব এখন। ডোমেস্টিকের ঠিক পাশেই হচ্ছে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার টার্মিনাল, ওইখানে যাচ্ছি। ক্যাবে আসলে হয়তো আপনারা ইন্টারন্যাশনালের গেটেই নামতে পারবেন, কিন্তু বাসটা কিন্তু ডোমেস্টিক টার্মিনালে নামাবে। সেখান থেকে একটুখানি হাঁটা, জাস্ট একটা প্যাসেজ কানেক্ট করাই আছে, সেখান থেকে আপনারা ইন্টারন্যাশনাল টার্মিনালে চলে যেতে পারবেন হেঁটে হেঁটে।
বিশাল লাইন বড়। ওয়েব চেক ইন আগে থেকে করা ছিল, চেক ইন কোনো লাগেজও ছিল না, তাই আমরা ডিরেক্টলি চলে গেলাম সিকিউরিটি চেক ইনে এবং সমস্ত ফর্ম্যালিটি 20-25 মিনিটে কমপ্লিট হয়ে গেল। এয়ারপোর্টের সামনেই হচ্ছে বিচ, দারুণ একটা এয়ারপোর্টের এখানে যেটা লোকেশনটা। আর তারপরে রাত্রিবেলায় ঠিক সময়ে চলে এলো আমাদের ফ্লাইট। এবারে কলকাতায় ফিরে যাওয়ার পালা, আর থাইল্যান্ড ট্রিপের হয়ে গেল এখানেই সমাপ্তি। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সকলে অনেক অনেক ভালো থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। থাইল্যান্ডের ভিডিও ছাড়াও আমার চ্যানেলে আরও যেসব জায়গার ভিডিও আছে, যেমন ভিয়েতনাম, মালয়েশিয়া, তো আপনারা যদি এই জায়গাগুলো প্ল্যান করেন সেই ভিডিওগুলোও দেখতে পারেন। আশা করছি হেল্প হবে। আর আপনাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।